আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা ভাবুন তো, ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে আপনি ধীরে ধীরে একদিন আবিষ্কার করলেন যে আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার নিজের সত্যি কোনো অস্তিত্ব নেই। আপনার মিশন, এমনকি আপনার পুরো পৃথিবী নিয়েই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। পুরো গল্পটা শুরু হয় একটা ভয়েস ওভারের মাধ্যমে, আর এই কণ্ঠটা ছিল জ্যাক নামের একজন মানুষের। সে বলতে থাকে, আজ থেকে প্রায় ৬০ বছর আগে পৃথিবীর উপর এলিয়েনদের আক্রমণ হয়েছিল। এই এলিয়েনদের বলা হতো স্ক্যাভেঞ্জার। তারা সবার আগে পৃথিবীর চাঁদটাকেই ধ্বংস করে দিয়েছিল। তারা চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গিয়েছিল। বিশাল বিশাল ভূমিকম্প, সুনামিতে পুরো পৃথিবী যেন তছনছ হয়ে যায়। আর যখন মানুষ এইসব দুর্যোগ সামলাতে ব্যস্ত ছিল, ঠিক তখনই স্ক্যাভেঞ্জাররা তাদের সেনাবাহিনী পৃথিবীতে পাঠায়, যেন মানবজাতিকে পুরোপুরি শেষ করে দিতে পারে। এরপর শুরু হয় মানুষ আর স্ক্যাভেঞ্জারদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। নিজেদের অস্তিত্ব আর পৃথিবীকে বাঁচানোর জন্য মানুষ বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। মানুষ শেষ পর্যন্ত যুদ্ধে টিকে গেলেও নিজেদের পৃথিবীটা আর ধরে রাখতে পারেনি। এরপর বেঁচে থাকা মানুষদের পৃথিবী ছেড়ে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে পাঠিয়ে দেওয়া হয়। তবে টাইটানে যাওয়ার আগে মানুষ মহাকাশে একটা বিশাল স্পেস স্টেশন তৈরি করেছিল, যার নাম ছিল টেট। আর পৃথিবীতে চলা পুরো মিশনটাই এই স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হতো। এখন পৃথিবীতে মাত্র দুজন মানুষ রয়েছে, একজন জ্যাক আর অন্যজন ভিক্টোরিয়া। তাদের এখানে থাকার একটা বিশেষ কারণও রয়েছে। আসলে মানুষ সমুদ্রের ভেতরে বিশাল বিশাল হাইড্রো রিগ বসিয়েছিল, যেগুলো সমুদ্রের লবণাক্ত পানিকে ফিউশন এনার্জিতে রূপান্তর করত। আর এই ফিউশন এনার্জির কারণেই টাইটানে থাকা মানুষগুলো এখনও বেঁচে রয়েছে, কারণ সেখানে টিকে থাকার জন্য যেসব শক্তি আর প্রয়োজনীয় উপকরণ দরকার, সব কিছুই এই হাইগ্রো রিগ থেকেই পাঠানো হয়। যদিও মানুষ স্ক্যাভেঞ্জারদের বিরুদ্ধে যুদ্ধে জিতে গিয়েছিল, তবুও এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক স্ক্যাভেঞ্জার লুকিয়ে রয়েছে। আর তারা সবসময় চেষ্টা করে এই ফিউশন এনার্জি তৈরি করা হাইড্রো রিগগুলো ধ্বংস করে দিতে। এই কারণেই জ্যাক আর ভিক্টোরিয়াকে এখানে রাখা হয়েছে। মানুষ স্ক্যাভেঞ্জারদের সঙ্গে লড়াই করার জন্য অত্যাধুনিক ড্রোন তৈরি করেছিল। এই ড্রোনগুলো স্ক্যাভেঞ্জারদের মেরে ফেলে এবং সমুদ্রের বিশাল হাইড্রো রিগগুলোকে নিরাপত্তা দেয়। কিন্তু কোনো ড্রোন নষ্ট হয়ে গেলে সেগুলো মেরামত করার দায়িত্ব ছিল জ্যাকের। আর ভিক্টোরিয়া উপরের স্পেস স্টেশন থেকে তাকে গাইড করত, সবসময় নজর রাখত। এভাবে তারা দুজন একটা টিম হিসেবে কাজ করত। আর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসেও ফেলেছিল। তবে তাদের জীবনে একটা অদ্ভুত ব্যাপার ছিল, নিজেদের আগের জীবনের কিছুই তাদের মনে নেই, কারণ ৫ বছর আগে তাদের স্মৃতিগুলো পুরোপুরি মুছে ফেলা হয়েছিল। এখন সময় চলছে ২০৭৭ সাল, অর্থাৎ ২০৭২ সালেই তাদের মেমোরি মুছে দেওয়া হয়েছিল। তবুও জ্যাক মাঝে মাঝে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে। সেই স্বপ্নগুলো তার মাথার ভিতর অনেক প্রশ্ন তৈরি করে। তার মনে হয় পৃথিবীটাই আসলে তার আসল বাড়ি, কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে এমন কোনো অনুভূতি নেই। বরং সে খুব খুশি, কারণ ঠিক ২ সপ্তাহ পর তারা চিরতরের জন্য পৃথিবী ছেড়ে টাইটানে চলে যাবে আর সেখানের বাকি মানুষদের সঙ্গে যোগ দেবে। এর মধ্যেই তাদের স্ক্রিনে বারবার একটা মেসেজ ভেসে ওঠে। এটা আসছিল শ্যালি নামের এক নারীর কাছ থেকে। শ্যালি ছিল সেই টেট স্পেস স্টেশনের কর্মকর্তা, যেটা পুরো মিশন নিয়ন্ত্রণ করত। সে সবসময় জ্যাক আর ভিক্টোরিয়াকে নির্দেশ দিত, আর তারাও সেই আদেশ মেনে চলত। এরপর তারা খবর পায় যে তাদের ২টি ড্রোন নষ্ট হয়ে গিয়েছে। তাই জ্যাক সেগুলো মেরামত করার জন্য পৃথিবীর নিচে চলে যায়। আসলে তাদের স্পেস স্টেশনটা পৃথিবী থেকে অনেক অনেক উপরে তৈরি করা হয়েছিল, যেন স্ক্যাভেঞ্জাররা সহজে সেখানে আক্রমণ করতে না পারে। যাই হোক, জ্যাক প্রথম ড্রোনটাকে খুঁজে বের করে এবং সেটাও ঠিক করে ফেলে, কিন্তু দ্বিতীয় ড্রোনটা কোথায় আছে সেটা তখনও তার জানা ছিল না। তাই সে তার ফ্লাইং শিপ থেকে একটা বিশেষ বাইক বের করে নেয়। তারপর সেই বাইক নিয়ে দ্বিতীয় ড্রোনটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। যদিও এই কাজটা জ্যাকের জন্য ভীষণ বিপজ্জনক ছিল, কারণ রাতে স্ক্যাভেঞ্জাররা ড্রোন ধ্বংস করে দেয় আর সুযোগ পেলেই জ্যাককেও মেরে ফেলতে পারে। তবুও নিজের জীবনের পরোয়া না করে জ্যাক সেই হারিয়ে যাওয়া ড্রোনটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই ভিক্টোরিয়ার স্ক্রিনে সেই দ্বিতীয় ড্রোনের লোকেশন ভেসে ওঠে। ভিক্টোরিয়া জ্যাককে জানায় যে ড্রোনটা পৃথিবীর নিচের একটা অন্ধকার জায়গায় রয়েছে, কিন্তু সে জ্যাককে সেখানে যেতে নিষেধ করে, কারণ জায়গাটা ছিল খুবই বিপজ্জনক। তবুও জ্যাক নিজের জীবনে পরোয়া না করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। জ্যাক ধীরে ধীরে সামনে এগোতে থাকে, ঠিক যেদিক থেকে ড্রোনের সিগন্যাল আসছিল। কিন্তু সেখানে পৌঁছে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো ড্রোন ছিলই না, বরং ড্রোনের শুধু সেন্সরটা ফেলে রাখা হয়েছিল।
যেন সেটার লোকেশন ট্র্যাক করা যায়। আর তখনই জ্যাক বুঝতে পারে এটা আসলে একটা ফাঁদ। স্ক্যাভেঞ্জাররা তাকে এখানে টেনে আনার জন্য এই ট্র্যাপ তৈরি করেছিল। সে সেখান থেকে বের হওয়ার আগেই হঠাৎ করে পা একটা ফাঁদে আটকে যায়। সঙ্গে সঙ্গে একটা লোহার তার তাকে টেনে ধরতে শুরু করে। তবে জ্যাক দ্রুত নিজের বন্দুক বের করে সেই তারে গুলি চালায় আর কোনো মতে নিজেকে মুক্ত করে দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু সে উপরে ওঠার সময় হঠাৎ বাইরে থেকে কেউ দড়িটা কেটে ফেলে। ফলে জ্যাক আবার নিচে পড়ে যায়। আর নিচে পড়তে সে দেখে চারপাশে অসংখ্য স্ক্যাভেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো তারা জ্যাককে মারতে চায় না। চাইলে তখনই তাকে মেরে ফেলতে পারত, কিন্তু তারা তাকে জীবিত অবস্থায় ধরতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা ড্রোন এসে হাজির হয় আর ড্রোনটা মুহূর্তের মধ্যেই সেখানে থাকা সব স্ক্যাভেঞ্জারকে মেরে ফেলে। এভাবেই জ্যাকের প্রাণ তখন বেঁচে যায়। এরপর সেখানে জ্যাক একটা ধর্মীয় বই খুঁজে পায়। সে বইটা তুলে নেয় এবং জায়গাটা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে সে দেখে তার বাইকটা আর সেখানে নেই। এটা বুঝেই জ্যাক রেগে যায়, কারণ স্ক্যাভেঞ্জাররা তার বাইক চুরি করে নিয়ে গিয়েছে। এরপর জ্যাক আবার নিজের স্টেশনে ফিরে আসে। আজকে অল্পের জন্য তার প্রাণ বেঁচে গিয়েছে। শুধু তাই না, একটা ড্রোনও ধ্বংস হয়ে গিয়েছে। আর রাতে আরও বড় একটা বিপদ ঘটে। সমুদ্রের উপরে থাকা তাদের বিশাল হাইড্রো প্লান্টগুলোর একটাই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ফলে পুরো প্ল্যান্টটাই ধ্বংস হয়ে যায়। এটা ছিল তাদের জন্য বিশাল একটা ক্ষতি। জ্যাক দ্রুত নিজের ফ্লাইং শিপ নিয়ে সেখানে পৌঁছে যায়। গিয়ে সে দেখে পুরো হাইড্রো রিগটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। স্ক্যাভেঞ্জাররা আসলে ধ্বংস হওয়া ড্রোন থেকে ফুয়েল সেল বের করে এই বিস্ফোরণ ঘটিয়েছিল, কারণ ড্রোনগুলোর ফুয়েল সেল ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর পাওয়ারফুল। এদিকে সেখানে গিয়ে জ্যাক আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। পৃথিবী থেকে মহাকাশের দিকে কিছু সিগন্যাল পাঠানো হচ্ছে, আর এই কাজটা করছিল স্ক্যাভেঞ্জাররাই। জ্যাক তখন সেই জায়গায় যায় যেখান থেকে সিগন্যাল পাঠানো হচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। তাই সে ওই কানেকশনটাই কেটে ফেলে। এরপর সে ভিক্টোরিয়াকে বলে সে পুরো জায়গাটা আরেকবার ভালোভাবে পরীক্ষা করতে চায়। তখন ভিক্টোরিয়া তাকে আবারও নিষেধ করে, কারণ জায়গাটার পাশেই ছিল একটা ভয়ঙ্কর রেডিয়েশন জোন। ওই এলাকার সীমানা পার করার অনুমতি তাদের ছিল না, কারণ তাদের বলা হয়েছিল কেউ যদি ওই রেডিয়েশন জোনের ভেতরে যায় তাহলে সে আর কোনোভাবেই বাঁচবে না। এই কারণেই জ্যাক কখনো সেই সীমান্ত অতিক্রম করেনি। কিন্তু এবার জ্যাক ভিক্টোরিয়াকে বলে সে কিছু সময়ের জন্য যোগাযোগ বন্ধ করে দেবে। এই কথা বলেই সে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। আসলে জ্যাকের একটা গোপন জায়গা ছিল, সেখানে সে নিজের জন্য ছোট্ট একটা ঘরও বানিয়েছিল। আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পুরনো অনেক জিনিস সংগ্রহ করে সেখানে রেখে দিয়েছিল, কারণ জ্যাক এখনও মনে মনে বিশ্বাস করে পৃথিবী এখনও বসবাসের যোগ্য। এটাই আসলে তার আসল বাড়ি। তাই সুযোগ পেলেই সে এই জায়গায় এসে সময় কাটাতো। কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটা বিশাল মহাকাশযানকে পৃথিবীর দিকে নামতে দেখে। জ্যাক সঙ্গে সঙ্গে নিজের ফ্লাইং শিপে উঠে পড়ে। তারপর ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করে বলে সে আকাশ থেকে একটা অজানা বস্তু পৃথিবীতে নামতে দেখেছে, তাই এখন সে সেই জায়গার দিকেই যাচ্ছে। ভিক্টোরিয়া তাকে সাবধানে যেতে বলে। ঠিক তখনই ভিক্টোরিয়ার স্ক্রিনে শ্যালির কল আসে। শ্যালি তাকে জানায় জ্যাক খুব শীঘ্রই অফলাইনে চলে যাবে, আর সে যেন জ্যাককে দ্রুত ফিরে আসতে বলে, কারণ এই পরিস্থিতিটা ড্রোনগুলোই সামলে নিতে পারবে। ভিক্টোরিয়াও জ্যাককে একই কথা বলে, কিন্তু জ্যাক তার কথা শোনে না। সে বলে এই এলাকার নিরাপত্তার দায়িত্ব আমার, তাই আমি নিজেই সব কিছু পরীক্ষা করে দেখব। এরপর জ্যাক সেই জায়গায় পৌঁছে যায়। গিয়ে সে দেখে যে মহাকাশযানটা পৃথিবীতে নেমেছে। তার ভেতরে অসংখ্য স্লিপিং চেম্বার রয়েছে, আর সেই চেম্বারগুলোর ভেতরে ঘুমন্ত অবস্থায় মানুষও রয়েছে। জ্যাক অবাক হয়ে সব কিছু দেখছিল। ঠিক তখনই সেখানে কয়েকটা ড্রোন এসে হাজির হয়। ড্রোনগুলো আসার পর স্লিপিং চেম্বারের ভেতরে থাকা মানুষদের একে একে হত্যা করতে শুরু করে। কিন্তু তখন আর কেউ ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, কারণ শ্যালির সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর শ্যালি ছিল সেই ব্যক্তি যে সব ড্রোন নিয়ন্ত্রণ করত। তবুও জ্যাক শেষ মুহূর্তে একটা মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। সে মেয়েটিকে নিজের স্টেশনে নিয়ে আসে। যদিও ভিক্টোরিয়া এটা একদমই চায়নি, কিন্তু জ্যাক তার কথা না শুনেই মেয়েটিকে উপরে নিয়ে আসে। এরপর তারা মেয়েটিকে তার স্লিপিং চেম্বারে থেকে বের করে আনে। মেয়েটা তখন খুব দুর্বল অবস্থায় ছিল, কারণ সে বহু বছর ধরে ওই চেম্বারের ভেতরে ঘুমিয়েছিল। মেয়েটি জানায় তার নাম জুলিয়া। জুলিয়া অবাক হয়ে জ্যাক আর ভিক্টোরিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ভিক্টোরিয়া তাকে জানায় তার দলের আর কেউ বেঁচে নেই, আর সে গত অনেক বছর ধরে গভীর ঘুমের মধ্যে ছিল। এই সময়ের মধ্যে পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছে। এখন পৃথিবীতে আর কোনো মানুষ নেই, সবাই টাইটানে চলে গিয়েছে। এরপর তারা জুলিয়াকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল, কিন্তু জুলিয়া তখন কিছুই বলতে চায় না। সে শুধু বলেই তার ফ্লাইট রেকর্ডার দরকার।
আর সেই ফ্লাইট রেকর্ডারটা এখনও নিচে পড়ে আছে, যেখানে তাদের মহাকাশযানটা ক্র্যাশ হয়েছিল। কিন্তু সেখানে যাওয়া ছিল খুব বিপজ্জনক, কারণ রাতে স্ক্যাভেঞ্জাররা চারপাশে ঘুরে বেড়ায়, তাই রাতের মধ্যে সেখানে যাওয়া নিরাপদ ছিল না। এদিকে জ্যাক আর ভিক্টোরিয়া নিজেদের মধ্যে কথা বলতে থাকে। জ্যাক ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি মিশনের আগের কোনো কথা মনে আছে? কারণ তাদের স্মৃতিগুলো পুরোপুরি মুছে ফেলা হয়েছিল। কিন্তু ভিক্টোরিয়া বলে, আমাদের কাজ শুধু আদেশ মেনে চলা। সে আরও বলে, আমরা জানি না মেয়েটা আসলে কি বা সে কি চায়। এরপর ভিক্টোরিয়া সেখান থেকে চলে যায়। ভিক্টোরিয়া চলে যাওয়ার পর জ্যাক জুলিয়ার কাছে আসে। জুলিয়া তাকে জিজ্ঞেস করে এখন কি হবে। জ্যাক বলে, সকালের টেট আবার অনলাইনে আসবে, তারপর ওখান থেকে কেউ এসে তোমাকে নিয়ে যাবে। কিন্তু জুলিয়া আবারও তার ফ্লাইট রেকর্ডারের কথা বলে। প্রথমে জ্যাক যেতে রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত জুলিয়া তাকে রাজি করিয়েই ফেলে। আর ভিক্টোরিয়ার অনুমতি ছাড়াই তারা দুজন নিচে চলে যায়। ওরা সেখানে গিয়ে ফ্লাইট রেকর্ডারটা খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই স্ক্যাভেঞ্জাররা সেখানে চলে আসে। তারা জ্যাককে অজ্ঞান করে ফেলে। এরপর যখন জ্যাকের জ্ঞান ফেরে, তখন সে দেখে তাকে একটা স্পটলাইটের নিচে বসিয়ে রাখা হয়েছে, আর তার সামনে অন্ধকারে কেউ একজন বসে রয়েছে। ঠিক তখনই অন্ধকার থেকে একটা কণ্ঠ ভেসে আসে। লোকটা বলে, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তুমি সবসময় অন্যদের চেয়ে আলাদা ছিলে, সবসময় সত্যটা জানার চেষ্টা করেছো। এরপর সে বলে, তোমার স্মৃতিগুলো মুছে ফেলা হয়েছে, তাই তুমি কিছুই মনে করতে পারছো না। লোকটা আরও বলে, আমি জানি কেন তোমাদের স্মৃতি মুছে দেওয়া হয়েছিল, কারণ সত্যটা যদি তোমাদের জানা থাকতো তাহলে সেটা ভুল মানুষের হাতে চলে যেত। এরপর সে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কি কখনো নিজের চোখে কোনো স্ক্যাভেঞ্জারকে দেখেছো? কিন্তু জ্যাক এই প্রশ্নের কোনো উত্তর দিতেই পারে না। ঠিক তখনই চারপাশের আলো হঠাৎ জ্বলে ওঠে, আর জ্যাক অবাক হয়ে দেখে সেখানে চারদিকে মানুষ দাঁড়িয়ে আছে। তখন তার সামনে বসে থাকা লোকটা নিজেকে মানুষের নেতা হিসেবে পরিচয় দেয়। তার নাম ছিল ম্যালকম বিচ। সে জ্যাককে বলে, আমরা কোনো এলিয়েন নই, আমরা মানুষ। সে আরও বলে, যে ড্রোনগুলো তুমি রিপেয়ার করো সেগুলো আসলে মানুষ হত্যার জন্য বানানো হয়েছে। তুমি নিজেই দেখেছো স্লিপিং চেয়ারের ভেতরে থাকা মানুষদের সঙ্গে তারা কি করেছে। এরপর ম্যালকম জ্যাককে একটা ড্রোনের কাছে নিয়ে যায়। সে বলে, আমাদের কাছে একটা নিউক্লিয়ার বোমা আছে, কিন্তু আমরা এই ড্রোনটাকে চালু করতে পারছি না, কারণ ড্রোনটা শুধু তোমাকেই চেনে। তারপর সে নিজের পরিকল্পনার কথা জানায়। তাদের প্ল্যান ছিল ড্রোনের ভেতরে একটা নিউক্লিয়ার বোমা বসানো হবে। তারপর সেই ড্রোন সরাসরি টেট স্পেস স্টেশনে যাবে এবং সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটাবে। কিন্তু জ্যাক এতে রাজি হয় না। সে বলে, ওখানেও তো মানুষ রয়েছে। ঠিক তখনই হঠাৎ একজন লোক জ্যাককে গুলি করে বসে। তবে জ্যাকের গায়ে থাকা শক্তিশালী স্যুটের কারণে তার কিছুই হয় না। আর তখনই সেখানে ড্রোনগুলো চলে আসে, কারণ জ্যাককে অনুসরণ করেই তারা এই জায়গার সন্ধান পেয়েছিল। ড্রোনগুলো বাইরে অবস্থান নেয়, আর বেঁচে থাকা মানুষগুলো তাদের থামানোর জন্য বাইরে গিয়ে লড়াই শুরু করে। এই সুযোগে ম্যালকম জ্যাক আর জুলিয়াকে অন্য রাস্তা দিয়ে বের করে দেয়। বের হওয়ার সময় সে জ্যাককে বলে, তুমি কখনো রেডিয়েশন জোনে যাওনি তাই না? যদি সত্যটা জানতে চাও তাহলে ওখানেই যাও। বাইরে এসে জ্যাক দেখতে পায় তার চুরি হয়ে যাওয়া বাইকটা এখানেই আছে। ম্যালকম সেই বাইকটা জ্যাক আর জুলিয়াকে দিয়ে দেয়। তারপর তারা দুজন বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর বাইকের ব্যাটারি শেষ হয়ে যায়, ফলে তাদের হেঁটেই যেতে হয়। হাঁটতে হাঁটতে তারা একটা ধ্বংসপ্রাপ্ত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে পৌঁছে যায়। তারপর তারা বিল্ডিংটার ভেতরে ঢুকে পড়ে। এদিকে ভিক্টোরিয়াও বুঝতে পারে যে জ্যাক এখনও বেঁচে আছে, তাই সে জ্যাকের ফ্লাইং শিপটাকে তার অবস্থানের দিকে পাঠিয়ে দেয়। একসময় জ্যাক জুলিয়াকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? ওই মহাকাশযানটায় কি করছিলে? তখন জুলিয়া বলতে শুরু করে। সে জানায় ওটা ছিল টাইটানে যাওয়ার একটা রিসার্চ মিশন, আর সেটাই ছিল তার জীবনের প্রথম স্পেস ফ্লাইট। কিন্তু উৎক্ষেপণের 6 সপ্তাহ আগে তারা মহাকাশে একটা অদ্ভুত এলিয়েন অবজেক্ট দেখতে পেয়েছে। এরপর সবাইকে স্লিপিং চেম্বারের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। আর জুলিয়ার ধারণা জ্যাক আর ভিক্টোরিয়াকে সবার আগে জাগানো হয়েছিল। সে আরও বলে, তারা যে এলিয়েন অবজেক্ট দেখেছিল সেটা আর কিছুই নয়, টেট নিজেই। কিন্তু জ্যাক তার কথা বিশ্বাস করতে পারে না। সে বলে, এটা অসম্ভব, তুমি আসলে কে? তখন জুলিয়া শান্তভাবে বলে, আমি তোমার স্ত্রী। এই কথা শোনার পর জ্যাক পুরোপুরি থমকে যায়। জুলিয়া তখন তাকে একটা আংটি দেখায়, আর সেটাই ছিল সেই আংটি যেটা একসময় জ্যাক তাকে দিয়েছিল। আংটিটা দেখার সঙ্গে সঙ্গেই জ্যাকের সব স্মৃতি ফিরে আসতে শুরু করে। সে বুঝতে পারে জুলিয়া সত্যিই তার স্ত্রী। তারপর জ্যাক আবেগে জুলিয়াকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক তখনই সেখানে জ্যাকের ফ্লাইং শিপ এসে পৌঁছে যায়। শিপের ক্যামেরার মাধ্যমে ভিক্টোরিয়া সব কিছু দেখতে পায়। সে দেখে জ্যাক জুলিয়াকে জড়িয়ে ধরেছে, আর তখনই ভিক্টোরিয়ার মনে হয় জ্যাক থেকে প্রতারণা করছে। এদিকে জ্যাক এখন বুঝে গিয়েছে যে টেট আসলে একটা এলিয়েন মিশন, তাই সে দ্রুত জুলিয়াকে নিয়ে নিজের স্টেশনে ফিরে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে ভিক্টোরিয়া দরজা খুলছে না। জ্যাক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টোরিয়া কিছুতেই শুনতে চায় না।
বরং সে সরাসরি টেটের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। ভিক্টোরিয়া তখন টেটের সঙ্গে যোগাযোগ করে বলে, আমাদের মধ্যে কিছু একটা ঠিক নেই। সাথে সাথে স্ক্রিনে শ্যালি ভেসে ওঠে। সে ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও কার্যকর আছো? ভিক্টোরিয়ার সঙ্গে সঙ্গে বলে, না, আমরা ইনফেক্টেড নই। তখনই হঠাৎ সেখানে একটা ড্রোন চলে আসে, আর ড্রোনটা আসার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়াকে হত্যা করে ফেলে। এরপর সেটি জ্যাককেও মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময় জুলিয়া জ্যাকের ফ্লাইং শিপে পৌঁছে যায় এবং সেখান থেকে ড্রোনটাকে গুলি করে দেয়। ফলে ড্রোনটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এভাবেই আবারও জ্যাকের প্রাণ বেঁচে যায়। এরপর স্ক্রিনে আবার শ্যালি ভেসে ওঠে। সে জ্যাককে বলে, তুমি কি করেছো? তুমি ভিক্টোরিয়াকে মেরে ফেলেছো। তারপর সে বলে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, তাই তোমার জন্য নতুন একটা মিশন আছে। তুমি নতুন সার্ভাইভার জুলিয়াকে নিয়ে টেটে চলে আসো। কিন্তু জ্যাক শ্যালির কথা শোনে না। সে জুলিয়াকে নিয়ে নিজের ফ্লাইং শিপে উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন অসংখ্য ড্রোন তাদের পিছু নিতে শুরু করে, কারণ তারা জ্যাককে হত্যা করতে চাইছিল। ড্রোনগুলোর আক্রমণ এড়াতে এড়াতে জ্যাক শেষ পর্যন্ত সেই নিষিদ্ধ রেডিয়েশন জোনেই ঢুকে পড়ে। এই জায়গায় তারা আগে কখনো আসেনি। চারপাশটা পুরোপুরি ধ্বংসস্তূপে ভরা ছিল। ঠিক তখনই জ্যাক দূরে একটা মানুষকে দেখতে পায়, যে একটা ড্রোন রিপেয়ার করছিল। জ্যাক তার দিকেই এগিয়ে যায়, কিন্তু লোকটার সঙ্গে সঙ্গে জ্যাকের দিকে বন্দুক তাক করে। আর যখন জ্যাক লোকটার মুখ দেখে, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ লোকটা দেখতে হুবহু জ্যাকের মতোই ছিল, যেন তার আরেকটা কপি। দুজনই একে অপরকে দেখে অবাক হয়ে যায়। এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর সেই লড়াইয়ের মাঝখানে হঠাৎ একটা গুলি ছুটে যায়, যা গিয়ে জুলিয়ার গায়ে লাগে। জুলিয়া গুরুতর আহত হয়ে পড়ে। তখন জ্যাক কোনোভাবে নিজে সেই ডুপ্লিকেট ভার্সনটাকে অচেতন করে দেয়। এখন যদি জুলিয়াকে বাঁচাতে হয়, তাহলে তাকে যে কোনো মূল্যে একটা মেডিকেল কিট জোগাড় করতে হবে। ঠিক তখনই জ্যাক লক্ষ্য করে ওই লোকটার ফ্লাইং শিপে লেখা আছে টেক 52, আর জ্যাকের নিজের নম্বর ছিল টেক 49। তখনই সে বুঝতে পারে তার মতো এমন আরও অনেক জ্যাক রয়েছে। এরপর জ্যাক সেই ফ্লাইং শিপে উঠে তাদের স্টেশনের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে মেডিকেল কিট নিয়ে আবার ফিরে আসছিল, কিন্তু ফেরার পথে সে আরেকজন ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করে। যদিও তার নিজের স্টেশনের ভিক্টোরিয়া মারা গিয়েছে, কিন্তু এখানে ঠিক একই রকম দেখতে আরেকজন ভিক্টোরিয়া ছিল। জ্যাক তাকে সব কিছু বোঝানোর চেষ্টা করে নিজের সঙ্গে যেতে বলে, কিন্তু ভিক্টোরিয়া যেতে রাজি হয় না। সে বলে এটা নিয়মের বিরুদ্ধে। তখন জ্যাক আর সময় নষ্ট না করে মেডিকেল কিট নিয়ে ফিরে আসে। তারপর সেই কিট ব্যবহার করে জুলিয়াকে বাঁচায়। এরপর জ্যাক সরাসরি ম্যালকম বিচের কাছে চলে যায়। এখন সে পুরো সত্যটা জেনে গিয়েছে, তাই সে মানুষের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ম্যালকমের কাছে তখন একটা ড্রোন ছিল, যার ভেতরে নিউক্লিয়ার বোমা বসানো হয়েছিল। জ্যাক সেই ড্রোনটাকে প্রোগ্রাম করতে শুরু করে, যেন সেটা সরাসরি টেটে গিয়ে বিস্ফোরিত হয়। এরপর ম্যালকম জ্যাককে পুরো সত্যটা খুলে বলে। সে জানায় যেদিন টেট পৃথিবীর চাঁদ ধ্বংস করেছিল, সেদিন থেকেই সব কিছু বদলে যায়। ম্যালকম নিজ চোখে দেখেছিল কিভাবে পৃথিবীতে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল। মানুষ তখন না খেয়ে মরছিল। আর ঠিক সেই সময় টেট নিজের সেনাবাহিনী পৃথিবীতে পাঠায়। হাজার হাজার কৃত্রিম জ্যাককে পৃথিবীতে নামানো হয়। তাদের স্মৃতি মুছে ফেলা হয়েছিল এবং নতুনভাবে প্রোগ্রাম করা হয়েছিল, যেন তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপর যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু হয়, আর সেখানে জ্যাকদের টেকনিশিয়ান আর রিপেয়ারম্যান হিসেবে ব্যবহার করা হয়। ম্যালকম আরও জানায় টেট এর আগেও অসংখ্য গ্রহ ধ্বংস করেছে। গত 50 বছর ধরে তারা পৃথিবীর সম্পদ শুষে নিচ্ছে। আসলে ম্যালকম শুরু থেকেই জ্যাকের উপর বিশ্বাস করত, কারণ একবার জ্যাক একজন মানুষকে বাঁচিয়েছিল। আরেকবার যখন একটা ড্রোন ধ্বংস হয়েছিল, তখন জ্যাক সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা বই তুলে নিয়েছিল। জ্যাক সেই পবিত্র বইটা সংগ্রহ করে এবং ম্যালকম বুঝে যায় এই জ্যাকের ভেতরে এখনও একজন মানুষ জীবিত রয়েছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় জ্যাক সেই ড্রোনটাকে আবার প্রস্তুত করবে, যেন সেটাকে টেটে পাঠিয়ে বিস্ফোরণ ঘটানো যায়। কিন্তু ঠিক তখনই সেখানে আবার স্ক্যাভেঞ্জারদের আক্রমণ শুরু হয়। ফলে পুরো এলাকায় ভয়ঙ্কর এক যুদ্ধ বেঁধে যায়। যে ড্রোনটা টেটে যাওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, সেটাও তখন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এতে তাদের পুরো পরিকল্পনাটাই ভেঙে পড়ে। ম্যালকম বুঝে যায় নিউক্লিয়ার বোমা আর উপরে পাঠানো সম্ভব না। তখন সে বলে টেট আমাদেরকে সহজে মশার মতো পিষে ফেলবে। ঠিক তখনই জুলিয়ার সামনে এসে বলে, যদি আমি চাই তাহলে কোনো সমস্যা হবে না, কারণ টেট আমাকে উপরে দেওয়ার জন্যই নির্দেশ দিয়েছে। সবাই তখন নতুন একটা পরিকল্পনা করে। জুলিয়াকে উপরের দিকে পাঠানো হয়, তাই তাকে একটা স্লিপিং চেম্বারের ভেতরে রাখা হয়। আর জ্যাক তাকে নিজের ফ্লাইং শিপে নিয়ে টেটের দিকে রওনা দেয়। যাত্রাপথে জ্যাক আবার সেই ফ্লাইট রেকর্ডারটা চালু করে, যেটা জুলিয়া নিয়ে এসেছিল।
রেকর্ডার চালু হতেই সে সত্যিটা জানতে পারে। সে দেখে যে নাসার মূল মিশন টাইটান গ্রহ অনুসন্ধানের জন্য ছিল। সেই মিশনের কমান্ডার ছিল আসলে জ্যাক নিজেই, আর ভিক্টোরিয়া ছিল তার কো পাইলট। শ্যালি, যাকে বারবার তারা মনিটরে দেখত, সে ছিল সেই মিশনের ডিরেক্টর। সেই সব কিছু নিয়ন্ত্রণ করছিল। কিন্তু মিশন শুরু হওয়ার আগেই তারা সেই এলিয়েন অবজেক্ট দেখতে পায়, আর তারপর তারা পুরো পরিকল্পনা পরিবর্তন করে ফেলে। তাদেরকে সেই অজানা অবজেক্টের দিকে টেনে আনা হয়। সেটা টেট নিজেই ছিল। তখন তাদের স্পেসশিপ টেটের খুব কাছে চলে আসে। ঠিক তখনই টেট তাদের পুরো শিপকে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। স্পেসশিপের ভেতরে থাকা অংশ আলাদা করে ফেলা হয়। যেখানে বাকি ক্রু সদস্যরা স্লিপিং চেম্বারে ছিল, সেই অংশটা আলাদা হয়ে মহাকাশে হারিয়ে যায়। বছরের পর বছর তারা মহাকাশে ভেসে থাকে। এভাবেই পুরো সত্যটা ধীরে ধীরে জ্যাকের সামনে পরিষ্কার হয়ে আসে। বর্তমান সময়ে আবার জ্যাক টেটের ভেতরে প্রবেশ করে। তখন তার মাথায় সব স্মৃতি ফিরে আসতে শুরু করেছে। ঠিক তখনই শ্যালির কণ্ঠ আবার ভেসে ওঠে। শ্যালি বলে, তোমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, তুমি কি নার্ভাস? তারপর সে ঠান্ডা গলায় বলে, তুমি আমার আদেশ অমান্য করেছ। শ্যালি আরও বলে, আমি জানি তুমি মিথ্যা বলছো, তোমার কাছে 5 সেকেন্ড সময় আছে। জ্যাক শ্যালিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো আমি এখানে কেন এসেছি। সে আরও বলে, আমি চাই মানবজাতি বেঁচে থাকুক, আমাদের প্রজাতি এখনও টিকে আছে, আর সেটাই আমি রক্ষা করতে এসেছি। জ্যাকের এই কথাগুলো আসলে সত্য ছিল, কারণ সত্যিই এখনও কিছু মানুষ বেঁচে রয়েছে। এ কথা শোনার পর শ্যালি তাকে বলে, ভেতরে প্রবেশ করো। জ্যাক যখন সেই বিশাল কাঠামোর ভেতরে প্রবেশ করে তখন সে অবাক হয়ে যায়, কারণ সেখানে সে নিজের আর ভিক্টোরিয়ার অসংখ্য কপি দেখতে পায়। টেট নামের সেই বিশাল মেশিনের ভেতরে জ্যাক আর ভিক্টোরিয়ার হাজার হাজার ক্লোন তৈরি করা হয়েছিল। এ দৃশ্য দেখে জ্যাক পুরোপুরি হতবাক হয়ে যায়। তারপর সে নিজের ফ্লাইং শিপ সেখানে ল্যান্ড করে, যেখান থেকে সেই কণ্ঠস্বর আসছিল। আর সেখানে সে শ্যালিকে খুঁজে পায়। কিন্তু তখন একটা বড় সত্য প্রকাশ পায়। আসলে শ্যালি নামে কোনো বাস্তব মানুষ ছিলই না। শ্যালি ছিল শুধু একটা কম্পিউটার জেনারেটেড কৃত্রিম ইমেজ, যেটা নাসায় একসময় কাজ করত। এরপর জ্যাক তার ফ্লাইং শিপ থেকে জুলিয়াকে বের করে আনে। কিন্তু দেখা যায় ভেতরে শুধু জুলিয়া না, ম্যালকমও সেখানে ছিল। তারা সবাই মিলে পুরো জায়গাটা ভালোভাবে খুঁজে দেখে। এভাবেই তারা টেটের আসল রহস্যর খুব কাছে পৌঁছে যায়। এরপর গল্পটা পৃথিবীতে চলে আসে। দেখানো হয় জুলিয়ার জ্ঞান ফিরে এসেছে। সে সেই জায়গায় ছিল যেখানে আগে জ্যাক নানা জিনিস সংগ্রহ করে রেখেছিল। সে বুঝতে পারে জ্যাক আর হয়তো বেঁচে নেই। তারপর সময় এগিয়ে যায়। প্রায় 2.5 থেকে 3 বছর পর দেখা যায় জুলিয়ার একটি ছোট মেয়ে হয়েছে। সে এখন শান্তভাবে সেই পৃথিবীতে বাস করছে। ঠিক তখনই কিছু মানুষ সেখানে আসে। তারা ছিল ম্যালকমের দলের মানুষ, যারা টেটের বিরুদ্ধে লড়াই করেছিল। আর তাদের সঙ্গে ছিল একজন জ্যাক। কিন্তু এই জ্যাক আসলে ছিল আরেকটি ক্লোন, নম্বর 15, যে একে রেডিয়েশন জোনে লড়াই করেছিল। ধীরে ধীরে তার সব স্মৃতি ফিরে আসতে শুরু করে, কারণ যখন সে জুলিয়ার সঙ্গে আগেও কোথাও দেখা করেছিল তখন থেকেই তার মেমোরি ধীরে ধীরে ফিরে আসছিল। আর যখন সে সূর্যের আলো দেখে তখন সব কিছু একদম পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে তার আসল জীবন কী ছিল। কিন্তু তার আসল পরিবার খুঁজে পেতে তার প্রায় 3 বছর সময় লেগে যায়। শেষ পর্যন্ত সে জুলিয়ার কাছে ফিরে আসে, আর তারা আবার একসাথে নতুন জীবন শুরু করে। আসলে টেট নামের সেই এলিয়েন মিশন বহু ক্লোন তৈরি করেছিল জ্যাকের। প্রতিটি ক্লোনকে আলাদা আলাদা নম্বর দেওয়া হয়েছিল। যেমন প্রথম জ্যাক যে টেটের বিরুদ্ধে লড়েছিল তার একটি নম্বর ছিল, আর এই জ্যাক ছিল নম্বর 15। টেট আসলে চাইতো না এই ক্লোনগুলো একে অপরকে চিনুক বা সত্যটা জানুক। এই কারণেই তাদের স্মৃতি বারবার মুছে দেওয়া হতো। আর রেডিয়েশন জোন নিয়ে যে ভয় দেখানো হয়েছিল সেটাও আসলে একটা মিথ্যা ছিল। শেষে পুরো গল্পটা পরিষ্কার হয়। মানবজাতি, টেটের নিয়ন্ত্রণ, ক্লোন জ্যাক আর সত্যিকারের পৃথিবী সবকিছু এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ ছিল। আর এভাবেই এই মুভির গল্প শেষ হয়।